সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লোকসঙ্গীত শিল্পী লাভলি দেব। শুভ সকাল, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার সঙ্গীতের সঙ্গে, 40 বছর ধরে রেডিওতে গান করছেন। একদম। গান নিয়ে গবেষণা করেছেন, গান সংগ্রহ করছেন। কেমন ছিল এই দীর্ঘদিনের জার্নিটা? প্রথমেই বলি যে আমি আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার সন্তানেরা, এদের কাছে কৃতজ্ঞ যে আমি এখনো পর্যন্ত এই কাজটা করতে পারছি বা করতে সক্ষম হয়েছি এদের সবার সহযোগিতার জন্যই। আমাদের সিলেট তথা সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বা ভাটি অঞ্চলে যে গানগুলা হয়, আমাদের ধামাইল গান বা বিভিন্ন রকম উৎসব পার্বণের যে আমরা সেটাকে সিলেটি ভাষায় বলা হয় গীত গাওয়া, বা ওই টাইপের গানগুলোকে কালেকশন করতে হলে আপনাকে ওই জায়গায় যেতে হবে। আর ওনারাও আসলে নারী ছাড়া অন্যদের সাথে এগুলো শেয়ারও করতে চান না। তো বাধ্য হয়েই আমার মনে হয়েছে একটা সময় দেখলাম যে দায়িত্ব নিতেই হবে বা করতেই হবে কাজটা। তো ওই থেকেই আসলে শুরু করা গানের কালেকশন করার জন্য। এর মধ্যে অনেক অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, অভিজ্ঞতার পাল্লায় যদি আসি, তাহলে অভিজ্ঞতাটা কেমন? প্রথমত হলো খুবই এক ধরনের প্রশান্তি কাজ করে মনের মধ্যে। আসলে আমরা যারা নেশাগ্রস্ত গানের এক ধরনের, সত্যি কথা বলতে যেটা একদম খাঁটি বাংলা ভাষায়, যে কোনো কিছু যখন আপনার নেশা থাকে, যে কেউ আছে ছবি আঁকতে ভালোবাসে, কেউ গাইতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, তো আমাদের তো গানের নেশা। সেই নেশার জন্য না আমরা যখন মনে করেন সারাদিন ঘুরলাম, রোদে পুড়লাম, কিন্তু 5টা গান কালেক্ট করতে পারলাম বা লিখতে পারলাম। আমাদের সময়তে তো মোবাইল টোবাইল ছিল না, আসলে লিখতেই হইতো। তো ওই সময়টাতে না সকল পরিশ্রম চলে যেত, দূর হয়ে যেত, একটা মনের মধ্যে একটা আনন্দ কাজ করত। আর কিছু তো কথাবার্তা শুনেছি, সামাজিক কিছু বাধা ছিল, লোকজন হাসাহাসি করেছে, অনেক সময় অনেক ব্যঙ্গাত্মক কথাও শুনেছি। সেই সময়টা আপনার জন্য কেমন ছিল এবং এই সময় আপনি নিজেকে কিভাবে মোটিভেট করেছেন? সশ্রদ্ধ চিত্তে আমার শাশুড়ির কথা বলতে হয়, কারণ নারীদের বিয়ের পরে যেটা প্রথম বাধা হয়, শাশুড়ি করতে দেন না বা শাশুড়ি বের হতে দেন না। এই জায়গায় না আমি খুব ভাগ্যবান একটা মানুষ যে আমার শাশুড়ি আমাকে 100% সাপোর্ট করেছেন। এবং আমি গান করতে যাব বা গানের জন্য বের হচ্ছি বাড়ির থেকে, আমার বাচ্চাগুলো ছোট, উনি কিন্তু সব কিছু সামলে নিতেন। তো আমি সবসময় বলি যে উনার মতো শাশুড়ি যদি সাথে থাকে, মানে নারীদের শত্রুও কিন্তু নারীরাই হন এবং নারীদের শক্তি কিন্তু নারীরাই হন। তো আমার শাশুড়ি এই জায়গায় ছিলেন বলে আমি পেরেছি। কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এবং মনে হয়েছে যে হয়তোবা এইরকম কেউ কখনো তার লাইফে ফেস না করুক? খুব আশাবাদী একটা মানুষ আমি, আসলে নেগেটিভ সাইডগুলো সবসময় ভুলে যাই, মানে ভুলে যেতে চাই, কিন্তু যেহেতু প্রসঙ্গটা আসছে বলতেই হয়। এটা হলো যখন আমরা প্রত্যন্ত অঞ্চলে গান গাইতে গেছি, মানে গানের জন্য, এখন যেটাকে আমরা শো বলি, তখন তো শো ছিল না। হ্যাঁ, স্টেজ শো, কিন্তু তখন কিন্তু শো বলা হতো না, মানে গানের ফাংশন করতে যাচ্ছি। তখন কিন্তু এত সাউন্ড সিস্টেম ছিল না, কিছুই ছিল না। ওনারা গান শুনবেন, সব কিছু নিয়ে গেছি, বিশাল প্রস্তুতি, সব কিছু হলো, কিন্তু কোনো নারী শিল্পীদের ওনারা গান গাইতে দিবেন না। আচ্ছা। 2টা নৌকোতে লোকজন, আর্টিস্টরা, মিউজিশিয়ানরা, ইনস্ট্রুমেন্ট, সাউন্ডের জিনিসপত্র, মানে বিশাল আয়োজন নিয়ে আমরা গেলাম। এবং আমাদের একটু পানি খেতে দিল না, আমাদেরকে একদম জাস্ট ইউটার্ন করে ব্যাক করে দিল। একদমই এটা আমি নারী শিল্পী হওয়ার কারণে। তো ওই দিন না প্রচুর কেঁদেছিলাম এবং রাগ হচ্ছিল যে লাফ দিয়ে দিই পানির মধ্যে, এরকমও মনে হচ্ছিল। কিন্তু একটা সময় চিন্তা করলাম যে আসলে তো মানে রেগে গেলেন তো হেরে গেলেন, ওইটার মতো, যে আসলে একটা সময় আসবে যে ওরা আমাদের গান শুনবে বা আমাদেরকে ডাকবে। যদি এখন সময় বদলেছে, আসলে আবার আমি ওই জায়গায় গেছি এবং গান গেয়েছি। আমরা খুব সিরিয়াস আলোচনা করছিলাম, এর মাঝে একটি গান না শুনলে আসলে আরো সিরিয়াস মনে হবে। এবারে কোন গানটি আমরা শুনছি? আমি যে বললাম না প্রথমে যে আমি সৌভাগ্যবান, আমি কিন্তু বাউল শাহ আব্দুল করিমের সাথে কাজ করেছি, মানে ওনার সাথে বসে গান করা বা ওনার, হ্যাঁ, ওনাকে ওনার গানে দোহার দেওয়া, এই কাজগুলো আমি করেছি। এই মুহূর্তে আসলে বাউল শাহ আব্দুল করিমের গানের কথাই মনে পড়ছে, আমি একটি গান গাইছি। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে, ওরে আমি তোমায় চাই রে বন্ধু, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই
বাহ, ও আমি না জেনে করেছি কর্ম, দোষ দিব আর কারে, আমি না জেনে করেছি কর্ম, দোষ দিব আর কারে, আমি সর্পের মাথায় হাত দিয়াছি, বিষে অঙ্গ ঝরে রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। ওরে আমার বুকে আগুন বন্ধু, তোমার বুকে পানি, আমার বুকে আগুন রে বন্ধু, তোমার বুকে পানি, দুই দেশে দুইজনারই বাস, কে নিবায় আগুনি রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। ওরে জন্ম দুঃখী কর্ম পোড়া, ভাগ্যে না লয় জোড়া, আরে এই করিম রে করবায় নাকি, দেশের বাতাস ছাড়া রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। অসাধারণ অসাধারণ, প্রত্যেকটা কথা একদম বুকে লাগছিল এবং আপনি যেভাবে গাইছিলেন চমৎকার। আমি এই গানটির সাথে একটা ছোট স্মৃতি আছে বাউল শাহ আব্দুল করিমের সাথে, এটা সাথে শেয়ার করতে চাইছি। উনি বসে আছেন দর্শক সারিতে, আমি এই গানটা গাইলাম। গানের এক জায়গায় আছে, আমার বুকে আগুন বন্ধু, তোমার বুকে পানি, দুই দেশে দুইজনার বাস, কেনি ভাই আগুনই রে। তো আমি ভেবেছি কি, আসলে বয়স কম ছিল তখন, আমি ভেবেছি প্রিন্টিং মিস্টেক বোধ হয়। আমরা তো জানি যে কেনি ভাই আগুন রে হবে, যেহেতু আমার বুকে আগুন, তোমার হাতে পানি, কেনি ভাই আগুন হবে। আমি কেনি ভাই আগুন রে গিয়ে তো নেমে আসছি। আচ্ছা, এসে তো যথারীতি উনাকে জিজ্ঞেস করছি গান কেমন হলো। উনি খুবই বিরক্ত আমার উপরে। আমি বললাম কি হয়েছে, উনি খুব লম্বা মানুষ ছিলেন, কিন্তু ওনার হাঁটুর কাছে এইভাবে বসলাম, বসে ওনার হাঁটুতে ধরে আমি বললাম কি হয়েছে বলেন। যে উনি তো ওনার অঞ্চলের ভাষায় কথা বলতেন, তো বলতেছেন তোমার ইচ্ছা মতো গাইলে হইব না, যেটা খুশিতে গাইছো। আমি বললাম মানে যা খুশি তা গাইলে কি হবে, আমাকে বলতেছেন। আমি তো বুঝতেই পারতেছি না যে আমি কি যা খুশি গাইলাম। তো আমি বললাম কোথায় ভুল হয়েছে, তখন বললে আমি লেখছি আগুনই, তুমি আগুন খাও কেন। আমি কইলাম আগুনই লিখছেন কেন আপনি, আমি উল্টা করতে বলতেছি যে আপনি আগুনই লিখছেন কেন, আগুনই কি। তখন বললেন, একটা সময় স্থির হয়ে বসলেন, মানে বুঝলেন যে আমি ওই 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 অবস্থায় যাইনি, বোঝার মানে ওই অবস্থায় আমি যাইনি তখন সেটা উনি অনুভব করলেন। কিছুক্ষণ থেমে গেলেন, তারপরে বললেন আগুন সরাসরি যেটা দেখা যায়, আর আগুনই হলো সেটা নিভছে না, জ্বলছেই। আমি না সাথে সাথে ওনার পা জড়িয়ে ধরলাম এবং ভুল স্বীকার করলাম এবং বললাম যে আমি জীবনে আর কখনো ভুল করব না। তা আমরা সবাই জানি আব্দুল করিম স্কুলে যাননি, লেখাপড়া করেননি, কিন্তু এত গভীর তত্ত্বের গান উনি লিখেছেন এবং এত কঠিন সহজ কথায় কঠিন বিষয় বুঝিয়েছেন, সেটা আমরা যারা কাছে ছিলাম আমরা সেটা দেখেছি খুব কাছে থেকে। আসলে আপনি শিশু শিল্পী হিসেবেও বেশ, শিশু শিল্পী থেকে আপনার ট্যালেন্টের জার্নিটা শুরু, তো সেখানে আপনি পুরস্কার পেয়েছেন। সেই সময়টা কেমন ছিল এবং কত বছর বয়সে প্রথম পুরস্কার পেয়েছেন? আমি তখন 5-6-এ পড়ি। আচ্ছা, একদমই ছোট। বাবা মা যেরকম হয় আমাদের সময় সব কম্পিটিশনে নাম দিয়ে দেওয়া, মানে আমার মেয়ে গাইতে জানে, তার মানে সব কম্পিটিশনেই নাম দিয়ে দিতেন। তো যথারীতি আমি আসলে শুরুটা করেছি নজরুল সঙ্গীত দিয়ে আমার জীবনে। তো আমি এইখানে কম্পিটিশনগুলোতে নজরুল, রবীন্দ্র, তারপরে লালন গীতি, মানে লোকসঙ্গীতের মধ্যে লালন গীতি। তখন কিন্তু আমাদের এই ভাটি অঞ্চলের গান বা অন্যান্য গানগুলো কিন্তু এত প্রচলিত ছিল না। আমরা লালন সাইজির গানে, লোকগান বলতে লালন সাইজির গানে গাওয়া হতো। তো আমি লালন গীতিতে প্রথম হলাম। তো একটা এই অনুষ্ঠানগুলো হতো কি, এক বছরে শুরু হতো, আরেক বছরে শেষ হতো। অনেক লম্বা একটা জার্নি, মানে ঢাকা পর্যন্ত আসা, থানা, মহকুমা, জেলা, বিভাগ, তারপরে সেন্ট্রালে আসতে হতো। ওই লম্বা সময়টাতে অনেক গান শুনতে হয়েছে, অনেক গান শিখতে হয়েছে, মুখস্থ করতে হয়েছে। তারপরে দেখলাম যে ওই যে রস, মানে লোকগানের মধ্যে যে একটা ভালো লাগা, নিজের আবেগের কথা প্রকাশ করার জন্য সহজ ভাষায় বলা যায়, এই সব মিলিয়ে ওই আর লোকগান থেকে আর ফেরা হলো না, ওই লোকগানে ডুবে গেলাম আসলে।
গান নিয়ে দেশ ভ্রমণও করেছেন, ওয়ার্কশপ করান, পাশাপাশি আপনি বিচারকও ছিলেন, সেই জার্নিটা কেমন ছিল? একটা বয়সের একটা পর্যায়ে যখন আসলাম তখন আমার মনে হলো যে আসলে পরের প্রজন্মের জন্য কিছু করি। প্রথমে আমি নিজ উদ্যোগেই ওয়ার্কশপগুলো করতাম, নিজ উদ্যোগেই আমি আমার জুনিয়র যারা এদেরকে নিয়ে বসতাম, গানগুলা তুলে দেওয়া, ঠিক করে দেওয়া, লিরিক্স ঠিক করে দেওয়া। এখানে আমার একটা কষ্ট ছিল যে আমরা যখন জুনিয়র ছিলাম তখন আমাদের সিনিয়ররা কিন্তু আমাদের এই সুযোগটা দেননি। একটা গানের জন্য গেছি, হয়তো সারাদিন গেল, দিনের অর্ধেক সময় চলে গেল, ওনারা গান গাইছেন, কথা বলছেন, স্থায়ীটা দিয়ে আর কিছু দিচ্ছেন না। বললাম তো মোবাইল ছিল না, সো লিখতেই হতো। তো ওই কষ্টটা না আমাকে যন্ত্রণা দিত, যে আমার তখনই মনে হতো যে আমরা যখন বড় হব তখন আমাদের জুনিয়রদেরকে আমি এই কষ্টটা দেব না। ওরা যেন চাইলেই গানটা পায়, এরা যেন সহজে গানের ভুলগুলো আমি দিতে পারি, মানে আমার জ্ঞানে যতটুকু আছে সেই থেকেই আসলে শুরু। তারপর আস্তে আস্তে জানলেন সবাই যে আমি গান, এটাকে গান শেখানো বলে না, আসলে গান জাস্ট ঠিকঠাক করে দেওয়া, বুঝিয়ে দেওয়া, কিভাবে গাইতে হবে, থ্রোয়িংটা কীভাবে দিতে হবে, কোথায় ফর উচ্চারণটা করতে হবে, ঠোর উচ্চারণটা করতে হবে, জাস্ট এগুলাই দেখিয়ে দেওয়া। আমাদের অনেক ইউনিভার্সিটিতে আমি এগুলা করিয়েছি, স্কুলে করিয়েছি, শিল্পকলা একাডেমিতে করিয়েছি, শিশু একাডেমিতে করিয়েছি। রেডিওর মোটামুটি বাংলাদেশ বেতারের যত অডিশন টডিশন হয় ওগুলাতে যুক্ত থাকি। আসলে এটা আমার ইন্টারেস্ট, আমি নিজে থেকেই যুক্ত থাকতে পছন্দ করি এগুলাতে। বাহ, খুব ভালো। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমার নিজের একটা মৌলিক গান হলেও এটার মধ্যে একটা তত্ত্ব আছে যে আমরা একটা দুটা বাউল গান জানলেই না নামের পাশে লিখে ফেলি বাউল অমুক, বাউল তমুক। আসলে বাউল একটা আলাদা সাধন তত্ত্ব, এবং বাউল সাধনার জন্য আলাদা একটা নিয়ম মানতে হয়, তারপরে বাউল হতে হয়। বাউল হওয়া আসলে তো সহজ নয়। গানটি লিখেছেন অপূর্ব শর্মা, সুর করেছি আমি মাঝে মাঝে গানে সুর করেছি আমি, এবং আমি এটা রেকর্ড করেছি। গান গাই আমি মনের সুখে, গান গাই আমি মনের সুখে, গানে করি সাধনা, আমারে কেউ বাউল ভাইব না, আমারে কেউ বাউল ডাইকো না। গানের দেশের মানুষ আমি, গানই সাধনা, আমার কাছে গানই দামি, অন্য কিছু না। গান ছাড়া যে হই উদাসী, গান ছাড়া যে হই উদাসী, পাগল মনে বোঝে না, আমারে কেউ বাউল ভাইব না, আমারে কেউ বাউল ডাইকো না। গানে আমি করি পূরণ মনের বাসনা, কথার সাথে সুর মিলিলে গোল বাঁধে না। গানে আমি করি পূরণ মনের বাসনা, কথার সাথে সুর মিলিলে গোল বাঁধে না। বাউল হওয়া নয় তো সহজ, বাউল হওয়া নয় তো সহজ, এ যে কঠিন সাধনা, আমারে কেউ বাউল ভাইব না। গান গাই আমি মনের সুখে, গান গাই আমি মনের সুখে, গানে করি সাধনা, আমারে কেউ বাউল ভাইব না, আমারে কেউ বাউল ডাইকো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার সময় কেটেছে, খুবই ভালো লেগেছে, চমৎকার গান, চমৎকার কথা, চমৎকার একজন মানুষের সাথে পরিচয় হয়ে আরো বেশি ভালো লাগছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনার জন্য অনেক শুভকামনা রইল, এবং এই অনুষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট যারাই আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সবাইকে বলবো বেশি বেশি বাংলা গান শুনবেন এবং অবশ্যই বাংলা লোকগানের সাথে থাকবেন। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।